আসসালামু আলাইকুম। গল্পের নাম দুইজনাতেই। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব ২৫। দিতি তখন মেঝেতে বসে, চোখ জোড়া স্থির, টলমলে। এই নিয়ে ৬ বার সে তার মাকে কল করেছে। ৬ বার কল করার পরও যখন ওপাশ থেকে কেউ কল তুলল না, তখন দিতি এক প্রকার ছুঁড়েই ফেলে দিল ফোনটা। ফুফিয়ে কেঁদে উঠল মেয়েটা। চোখমুখ লালাব হয়ে উঠতেই ২ হাতে খামচে ধরল নিজের ছেড়ে দেওয়া চুলগুলো। দিতির শরীর কাঁপল। চোখজোড়া বয়ে নামল নোনা পানির স্রোত। বুকের ভেতরে বয়ে চলা তীব্র অস্থিরতাকে সামলানোর বিন্দুমাত্র চেষ্টা না চালিয়েই সে চুল আঁকড়ে ধরে বিড়বিড় করল। আম্মু, সত্যি? সত্যিই তোমরা আলাদা আছো? সত্যিই মিথ্যে মিথ্যে নাটক করেছ? আমি সত্যিই ভাঙা সংসারের মেয়ে আম্মু? আমি কিভাবে মানব বলো? এই আম্মু, কিভাবে মানব আমি এটা যদি সত্যি হয়? দিতির কান্না থামে না। পা খামচে বসে থেকে ঠিক একইভাবেই বলতে লাগল। আম্মু জানো, তোমার মতো না আর কেউ আমায় ভালোবাসেনি আম্মু। কেউই না। সবাই শুধু ভালোবাসার ভান করে। কেউই সত্যিকারের আপন হয় না। কেন হয় না আম্মু? ঘাটতি ছিল আমার মাঝে? আমি তো চেষ্টা করেছি, প্রাণপণ চেষ্টা করেছি আম্মু। আমায় কেন কেউ আপন ভাবল না? কেন কেউ ভালোবাসল না আম্মু? কেন কেউ আমার দিকটাও ভাবল না বলো? দিতি ফের বলল। তুমি সত্যিই অনুরোধ করেছিলে? কেন করেছিলে আম্মু? কেন? তোমার নিজের আত্মসম্মানটা বিলিয়ে দেওয়ার পাশাপাশি আমার আত্মসম্মানটাও তো মিশিয়ে দিলে আম্মু। বুঝালে আমি ঠুনকো? আমি তুচ্ছ? আমাকে এমনি কি কেউ বিয়ে করত আম্মু? সংসারে তুলত না? তুমি তাহলে কেন অনুরোধ করেছিলে উনাদের? দিতির চোখমুখ ক্রমশ লাল হয়ে উঠল। চোখের পানি অঝরে পড়ছে গাল বেয়ে। কাঁদতে কাঁদতেই মেয়েটা আচমকা নিজের মাথাটা দেওয়ালে আঘাত করল। পরমুহূর্তেই হাঁটু ভাঁজ করে তার উপর মাথা রেখে বলতে লাগল। আমি কি বোকা সাক্ষ্য? বোকাই। অল্প ভালোবাসা দেখলেই ভেবে নিই যে সবাই আমায় ভালোবাসে। অথচ সাজি আম্মু নিজেও কণাকে আপনার বউ হিসেবে চেয়েছিল। সাম্য ভাই ও কণাকে আপনার বউ হিসেবে চেয়েছিল। বাহ! আমাকে আপনারা পুরো পরিবার দয়া করলেন। আমার আম্মুর কথা রাখতে আমাকে বিয়েও করলেন। সবাই এমন ভাব দেখালেন যে আমি ভেবেই নিলাম আমাকে বউ হিসেবে পেয়ে সবাই খুব খুশি। সবাই আমাকে ভালোবাসে সবাই। কিন্তু দিতির কণ্ঠ থেমে এল। কাঁদতে কাঁদতে নিঃশ্বাস রুদ্ধ হয়ে এল মেয়েটার। শেষ মুহূর্তে নিজের মধ্যে থাকা সমস্ত অভিমান অভিযোগ নিয়ে ও বলে উঠল। সবাই কণাকে চেয়েছিল। কণাকে চেয়েছিল আপনার বউ হিসেবে, তাহলে আমায় কেন টানা হলো আল্লাহ, কেন? আমায় এভাবে হীন বোধ না করালেই কি হতো না? আমায় এভাবে আঙ্গুল তুলে নিজের জায়গাটা না দেখিয়ে দিলেই হতো না? আমি তো কেউ না, কেউ না। এ বাড়িতে আমার উপস্থিতির ভিত্তি নেই সাক্ষ্য। একটুও না। দিতি কথাগুলো বলতে বলতেই হেঁচকি উঠে গেল। হাত পা কাঁপছে কেমন। কাঁদতে কাঁদতে যখন দিতি আরও ২ বার নিজের মাথাটা দেওয়ালে আঘাত করল, ঠিক তখনই ফ্লোরে পড়ে থাকা ফোনটা বেজে উঠল। দিকি চটজলদি হাত বাড়াল। ফোনটা নিল। ভাবল তার আম্মুই কল করেছে। অথচ তাকে ভুল করে দিয়ে কলটা করেছে সাক্ষ্য। দুইবার রিং হয়ে কল থেমে তৃতীয়বার যখন আবারও কল এল, তখন দিতির শরীরটা ঘিনঘিন করে উঠল যেন। কেমন একটা রি করা অনুভূতি। সে ফের আবারও ছুঁড়ে মারল ফোনটা। রাগে কাঁপতে কাঁপতেই বিড়বিড় করল। কণার সাথে বিয়ে ঠিক ছিল না সাক্ষ্য? ছিল তো। আমি তো কেবলমাত্র অনাকাঙ্ক্ষিত এক উপস্থিতি, অনাকাঙ্ক্ষিত এক আগমন। এই অনাকাঙ্ক্ষিত মানুষটির সাথে আপনার যোগাযোগ না হোক সাক্ষ্য। না হোক। এইটুকু বলেই আচমকা উঠে দাঁড়াল দিতি। ফোনটা হাতরে নিয়ে আলমারি থেকে নীল নিজের হাতব্যাগটা ওড়না টেনে নিয়ে রুম ছেড়ে বেরিয়ে যেতেই সর্বপ্রথম প্রশ্ন এল। যাও কই এত রাতে? দিতি চাইল। এতটা সময়ে কেঁদে কেটে মেয়েটার চোখমুখ ফুলে গিয়েছে। চুলগুলো বড্ড এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। মুখচাহনি এমন যেন বিধ্বস্ত এক রমণী সে। দিতি উত্তর করল না আজ। ধীর পায়ে পা এগিয়ে সদর দরজায় গিয়ে থামতেই পেছনে থেকে স্বাক্ষর নানু ফের আবার ও বলল। রাগ জেদ এসব করে স্বামীর সংসার ছাইরাই চইলা যাইতে পারবা। তোমরা আর সংসার করতে পারব না, বুঝছ? হইছ তো পুরো মায়ের মতো স্বামীর সংসারে, এমন কত কি হইব যাইব তাই বইলা চ্যাত কইরা চইলা যাইতে হয় না। মা ও তো পারে নাই সংসার ধুইরা রাখতে। সংসারে সফলও হয় নাই।
তুমিও আর কত পারবা? একই মায়ের সন্তানই। মাও সংসার ধরে রাখতে ব্যর্থ হইছে, তুমিও হইবা। তারপর আর কি মায়ের মতো জীবন কাটাইবা? দিতি সবগুলো কথাই শুন। অতিরিক্ত রাগে তার চোখমুখ লাল হয়ে উঠল আরও। চোখে পানি জমেছে আরও। তবুও দিতি থামল না। পেছনে ঘুরে উত্তরটুকুও করল না। ধূপধাপ পা ফেলে যেতে যেতে বিড়বিড় করল, আম্মু, এই আম্মু, তোমার কাছে এই উত্তরটা চাই না। প্লিজ প্লিজ আম্মু, তুমি আমায় অন্য উত্তর বলবে আম্মু। বলবে এসব মিথ্যে। বলবে তুমি আব্বুকে ভালোবাসো। আব্বুও তোমায় ভালোবাসে। দিতি প্রায় অনেকটা অগোছালো হয়েই ভেঙে পড়া এক মেয়ের মতো ধূপধাপ পা ফেলে মায়ের কাছে পৌঁছাল। বুকের ভেতর চাপা এক অস্থিরতা, টলমল করা চোখজোড়া আর বিধ্বস্ত রূপ নিয়ে যখন প্রায় রাত ৯টায় দিতি মায়ের সামনে হাজির হল, তখন ঠিক প্রথমেই অদিতি আহমেদের বুক কাঁপল। মেয়ের মুখটা ভালো করে পরখ করেই অস্থির হয়ে জানতে চাইলেন, কি হয়েছে দিতি? মুখের এমন হাল কেন তোর? কল দিয়ে এমন উধাও হতে কয়বার নিষেধ করেছি হু? আমি একটু নিচে দোকানে গেলাম। এসে দেখি এতগুলো কল। তারপর থেকেই কল দিচ্ছি, তুলছিলি না কেন হু? চিন্তায় রাখতে ভালো লাগে তোর? দিতি হতবিহ্বল চাহনিতে চাইল মায়ের দিকে। কয়েক মুহূর্ত চেয়ে থেকেই হুট করে কি হলো কি জানি মেয়েটা আচমকাই মাকে জড়িয়ে ধরল। এতটা জোরে জড়িয়ে ধরল যে অদিতি আহমেদ ২ কদম পিছিয়ে গেলে মায়ের আকস্মিক জড়িয়ে ধরাতে। দিতি ফুঁফিয়ে কেঁদে উঠল, বলল, আম্মু। দিতির গলার স্বরটাও অন্যরকম। অদপ্তি আহমেদ যখন মেয়ের পিঠে হাত বুলিয়ে অস্থির হয়ে বারবার জানতে চাইছিল যে কি হয়েছে, ঠিক তখনই দিতি আকস্মিক বলে উঠল, আমায় ঠকালে কেন আম্মু? কেন আমার সামনে মিথ্যে মিথ্যে ঘর খেললে? কেন আমায় শেখালে আমরা একটা সুখী পরিবার? কেন আম্মু? অদিতি আহমেদ বোধহয় চমকালেন। বিস্ময় নিয়ে চাইলেন সঙ্গে সঙ্গে। দিতি ফের আবারও আহত নজরে বলল, আমি ভাঙা সংসারের মেয়ে, তাই না আম্মু? তুমি আর আব্বু কেবল অভিনয় করেছ। কি নিখুঁত অভিনয়! আমি এতগুলো বছর বুঝতেই পারিনি। অদিতি আহমেদ মেয়েকে ওভাবে কাঁদতে দেখে দ্রুতই মেয়ের মুখ আগলে ধরলেন। অস্থির হয়ে বলতে লাগলেন, কী সব বলছিস? কে বলল আম্মু তোকে? কে বল? ভাঙা সংসারের মেয়েকে ভাঙা সংসারের মেয়ে বলবে না আম্মু? তাই বলেছে। দোষ কি বলো? কিন্তু অন্য কোথাও দোষ আছে অবশ্যই। আমার আম্মুর দিকে বারবার আঙ্গুল তুলেছে। আমার আম্মুর দিয়াকে। আমার আম্মুর সংসার করার ক্ষমতা নিয়ে প্রশ্ন করেছে। আমার আম্মুকে নিয়ে কেন প্রশ্ন করল বলো আম্মু? কেন আঙ্গুল তুলল বলো? কেন এভাবে আঘাত করল বলো? অদিতি আহমেদ এবার বোধহয় ধরে নিলেন যে সাজিয়া আফরোজ বা ওর ফ্যামিলির কেউই বলেছে সবটা। ওরাই তো জানে। যে সত্যটা এতগুলো বছর যাবৎ লুকিয়ে এসেছিল, সে সত্যটাই কত নির্দ্বিধায় আঘাত হিসেবে ব্যবহার করেছে। মেয়ের সাথে সাথে এবার বোধহয় কাঁদলেন উনিও। নোনা পানিরা বইল চোখ বেয়ে দিতি দেখল। ফের আবার প্রশ্ন ছুড়ল, কেন আম্মু? কেন এই মিথ্যে নাটকটা করে গেলে এতগুলো বছর যাবৎ? কেন আমার চোখে কাপড় বেঁধে রেখেছিলে? কেন আম্মু? তোমরা কি ভেবেছিলে কখনো এই সত্যিটা জানার পর আমি কতটা কষ্ট পাব? ভেবেছিলে আম্মু? ভেবেছিলে ছোটবেলা থেকে মা বাবাকে সুখী দেখার পর যখন এই কথাটা জানতে পারব তখন আমার মনের কি হবে? কেন ভাবনি আম্মু? তার চেয়ে বরং আগেই বলতে আমায়। আগেই জানতাম। তাহলে তো কেউ আমার মা বাবাকে নিয়ে কথা বলতে পারত না আম্মু। কেউ আমায় ভাঙা সংসারের মেয়ে বলতে পারত না। কেউ আমার মায়ের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলতে পারত। আমি দিতামই না আম্মু। কথা তখন ছাদের দোলানাটায় মৃদু আলোয় পড়ছে। রাত প্রায় 10টা। অনেকটা সময় আগেই সাক্ষ্য দিতিকে কলে পাচ্ছে না দেখে কথাকেই কল করে বলেছিল ফিরতে দেরি হবে। কথা ভেবেছিল একবার নিচে গিয়ে বলে আসবে। আবার কি বুঝে যায়নি। সে সন্ধে থেকেই সে ছাদে এসে বসেছে। গত 2 দিনে তার 2টো আইটেমে পেন্ডিং হয়েছে। আগামীকাল যাতে ভালোভাবেই সবটা দিতে পারে তাই মন দিয়ে পড়ছিল। এমন সময় সাম্য এল। বিরিয়ানির মৌ-মৌকোয়া গন্ধ নিয়ে বিরিয়ানির প্যাকেট খুল কথার পাশেই দোলনাটায় বসে। অতঃপর এক গ্রাস মুখে তুলে বলল, মাত্রই কাচ্চিটা বানিয়েছে বোধহয় বুঝলি? কি সুন্দর ঘ্রাণ বল কথা। রেস্টুরেন্ট থেকে মাত্রই এনেছি। ভেবেছি ছাদে এসে শান্তিতে খাব। কিন্তু তুই বল যে এখানে বসা জানতাম না।
কথা পাশ ফিরে চাইল। বলল, আমার থাকাতে অসুবিধে হচ্ছে? হবে না কেন? জীবনে খেয়েছিস তুই? যদি নজর টজর লাগিয়ে দিস, তখন তো আমার ডায়রিয়া হয়ে যাবে গু। ডায়রিয়া হয়ে গেলে হসপিটালে এডমিট হবে। আর কি? ঠিক অমন সুন্দরী সুন্দরী ডক্টরদের সামনে আমি পাতলা পায়খানা নিয়ে হাজির হব? পাত্তা দিবে আমাকে? তুই তো দেখি ঘর শত্রু বিভীষণ রে। মানুষজন যাতে আমায় পাত্তা না দেয় তাই বুদ্ধি দিচ্ছিস। কথা সামান্য বিরক্তি নিয়ে বলল। ভালো। বকবক না করলে ভালো হয় একটু। আমার এমনিতেও দুটো পেন্ডিং জমে আছে গি। সাম্য ভ্রু বাঁকিয়ে বলল। কয়টা? দুটো। সাম্য এই পর্যায়ে নাক মুখ কুচকে বলল। ঠিক ঠিক। ওয়াক থু। এই তোর ব্রেইন? এই সারাদিন খেয়ে পড়েও তোর মাথা এতটুকু কথা? লজ্জা হওয়া উচিত। তোর মতো পড়লে তো আমি এতদিনে আইনস্টাইন হয়ে যেতাম। হয়ে যেতে পারলে হয়ে যাওয়া উচিত নয় কি? একদমই উচিত নয়। সাম্য আইনস্টাইন হতে যাবে কেন? সাম্য হবে সাম্যস্টাইন। কথা হেসে উঠল আচমকা। হাসতে হাসতেই শুধাল। আচ্ছা। সাম্য ততক্ষণে কয়েক গ্রাস মুখে তুলেছে। তারপর কি বুঝেই কথার দিকে চেয়ে ভ্রু কুচকে বলে উঠল। কি রে? তোকে আজকে খাবার দেয়নি আমার বাপ? মুখচোখ এমন শুকনো লাগে কেন? নাকি শুকিয়ে যাচ্ছিস তুই? ঠিক ঠিক। শুকিয়ে গেলে আমি তোকে অপমান করতে পারব না। কষ্ট দিতে পারব না। খবরদার শুকাতে পারবি না। কথা যখন কপাল কুচকে চাইতে নিবে ঠিক তখনই সাম্য নিজের হাতের বিরিয়ানিটা ঠেলে দিল বলল। নে এটা শেষ কর। ওজন বাড়া। তবেই না আমি তোকে অপমান করতে পারব বল। এইটুকু বলেই কথার হাত থেকে বইটা টেনে নিল সে। বিরিয়ানিটা ধরিয়ে দিয়ে বলল। নে শেষ কর। বাপের টাকায় হলেও আমার পকেটের টাকাতেই কিনেছি। কষ্ট করে বাইক চালিয়ে রেস্টুরেন্ট অবধি গিয়েছি, বয়ে নিয়ে এসেছি। একটা দানাও নষ্ট হলে তোকে ছুঁড়ে ফেলব আমি। আনা হয়েছে কার জন্য? আমার জন্য? যার জন্যই আনা হোক। শেষ করার দায়িত্ব তোর। এইটুকু বলে যেতে নিতেই পায়ের কাছে এসে দাঁড়াল কথার বিড়ালটাও। সাম্য ওকে দেখেই নাক সিটকে বলে উঠল। কিরে বেইমান মালিকের বেলমান বিলাই, ভালো আছিস? কথা মুহূর্তেই বলল। বেলমান মালিক মানে? অবশ্যই তুই। আর কে হবে? আর ও কেন বেইমান হল? কারণ ও তোর বিলাই। সাম্য এটা বলেই বিড়ালটার দিকে ঝুঁকে বসল। চেপে ধরে দুই হাতের দখলে বিড়ালটাকে নিয়েই দাঁত কেলিয়ে হাসল সে ব্লল। কিরে? তোর আম্মা দেখি তোরে কিছু বললেই ছ্যাঁত ছ্যাঁত করে। কারণ কি? বিড়ালটা বিরক্ত হল বোধহয়। নিজেকে ছাড়ানোর জন্য খামচি ও দিল। মুখে আওয়াজ তুলতেই সাম্য ছুঁড়ে ফেল বিড়ালটাকে। বলল। দুইটাই তো সেইম হইছস। একটু থেকে একটুতেই ছ্যাঁত ছ্যাঁত করতাছ। আজব। সাক্ষ্য ফিরল প্রায় রাত 11টায়। কণাকে কণাদের বাসায় দিয়ে এসেছে তার আম্মু সহই। এরপর আবার ফিরে আসতে আসতে এতক্ষণ। এই এতটা সময়ে সাক্ষ্য প্রায় 8বার কল দিয়েছে দিতিকে। কি হয়েছে কিছুই জানে না সে। তবে যা বুঝেছে বোধহয় দিতির সাথে কণার ঝামেলা হয়েছিল। ঝামেলা হওয়াটা স্বাভাবিক। বরং এতগুলো দিন দিতির মতো চঞ্চল মেয়ে এসব সহ্য করে এসেছে দেখেই সাক্ষ্য অবাক হয়েছিল। সে নিজেও কণাকে ওয়ার্নিং দিয়েছিল। বারবার বলেছিল এসব ছাগলের মতো আচরণ না করতে। যেমন কণা বিয়ের সময় যে ড্রেসটা নিয়েছিল তা সাক্ষ্যই চেঞ্জ করেছিল। একই রকমের আরও একটা ড্রেস দিতির জন্য কিনে পাঠিয়েছিল। কণার ড্রেসটা সে নিজেই নিজের আলমারিতে রেখেছিল যাতে এসব না করতে পারে, সাথে নির্তে গলায় দুয়েকটা ধমকও দিয়েছিল। কিন্তু লাভ হয়নি। বুঝিয়েও লাভ হয়নি। তার মাকে বুঝিয়ে ফের আবারও অন্য ডিজাইনের হলেও একই রকমের ড্রেস কিনেছিল। সাক্ষ্য ছোটশ্বাস ফেলে এসেই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হল। অতঃপর কাপড় চেঞ্জ করার সময় টি-শার্ট আর ট্রাউজার নিয়ে যেতে যেতেই দুয়েক পলক চাইল এপাশ ওপাশ। না, দিতি নেই। ভাবল হয়তো বেলকনিতে আছে। তাই এক পলক দ্রুত গিয়ে দেখল বেলকনিতেও। অথচ তার বুটা ওখানেও নেই। সাক্ষ্য হতাশ হল। কাপড় পাল্টে এসে কথার খোঁজ নেওয়ার অজুহাতে একবার কথার ঘরেও গেল। না, নেই। পরমুহূর্তে রান্নাঘরে গেল। ওখানেও নেই। সাক্ষ্য হাঁসফাঁস করল বোধহয়।
কোথায় তা জানার জন্য সামনুকেই গলা ঝেড়ে জিজ্ঞেস করল। বাসায় এসেছিস কতক্ষণ? 1 ঘণ্টা হবে। কেন ভাইয়া? আম্মুর বান্ধবীর মেয়ে মিসিং। দেখতে পেয়েছিস কোথাও? সাম্য ভাবার চেষ্টা করল। ভেবে বলল, ছাদে দেখেছ? কাঁথা তো ওখানে। হতে পারে ওখানে লুকিয়ে আছে কথার সাথে। সাক্ষ্য চাইল। পরপর পা বাড়াল ছাদের দিকে। নিশ্চয় সাক্ষ্যকে নিয়ে কোনো ঝামেলা হয়েছে কণা আর দিতির মাঝে। হ্যাঁ, এমনই হবে, আর নয়তো কি ঝামেলা হবে? তাই হয়তো দিতি রাগ দেখিয়ে কল তুলেনি। রাগ দেখিয়ে ঘরেও নেই হয়তো। উফ, এত রাগ কেন তার বুয়ের? আল্লাহ তার বুকে এত রাগ জেদ না দিলেও তো পারত। ভাবতে ভাবতেই সাক্ষ্য পা বাড়াল। কারণ দিতিকে না জ্বালালে কার ভাত হজম হয় না। দিতির সাথে ঝগড়া করতে না পারলে উসকুস উসকুস লাগে। দিতিকে বিরক্ত করতে পারলে নিজেরই দম বন্ধ লাগে। তাই তো দ্রুত ছুটল ছাদে। অথচ সাক্ষ্য জানেই না দিতি আজ রাগেনি। আজ জেদ করেনি। বরং দিতিকে আজ জীবন্ত লাশ হিসেবে চলে যেতে বাধ্য করা হয়েছে এক প্রকার। তার বুয়ের আজকের অনুভূতিটা শুধুই বিষাদময়, শুধুই। কোনো রাগ জেদ সেখানে ঠাঁই পেতে পারেনি। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।